এসএসসি 26 ব্যাচ তোমাদের বায়োলজি নিয়ে তোমরা বেশ টেনশনে আছো। এর কারণটা হচ্ছে তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই সাবজেক্টগুলো সারা বছর পড়লেও বায়োলজিটা সারা বছর পড়া হয় না। সো পরীক্ষার আগে গিয়ে হচ্ছে আমাদের সবচেয়ে বেশি টেনশনটা হয় বায়োলজি সাবজেক্টটা নিয়ে, এবং বায়োলজি সাবজেক্ট হচ্ছে এমন একটা সাবজেক্ট তোমাদের ম্যাক্সিমামের এটা ফোর্থ সাবজেক্ট। তো ফোর্থ সাবজেক্টের একটা সুবিধা হচ্ছে তুমি যদি 3টা সাবজেক্টে জিপিএ 5 নাও পাও, ফোর্থ সাবজেক্টে তুমি যদি 80-র বেশি পাও, তাহলে 80-র যে এক্সট্রা নাম্বারটা পাইছো, ধরো তুমি 85 পাইছো, তাহলে ওই এক্সট্রা 5 নাম্বার তোমার এই জিপিএ 5 না পাওয়া চ্যাপ্টারগুলোর সাথে যুক্ত হয়ে এগুলোকে জিপিএ 5 বানিয়ে দিতে পারে। এই জন্য আমাদের ফোর্থ সাবজেক্টটা দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। তো বায়োলজিতে কীভাবে তোমরা জিপিএ 5 পাবা, যারা একদম প্রিপারেশন নাই বা যাদের প্রিপারেশন অনেক ভালো, তারা কীভাবে 100-র কাছাকাছি নাম্বার পাবা সেই জিনিসটা নিয়েই আমি এই ভিডিওতে কথা বলবো। তো প্রথম কথা হচ্ছে কীভাবে বায়োলজি পড়বা। এখন হচ্ছে তোমার বায়োলজির সব পড়তে গেলে বিপদ। এখন তোমার বায়োলজির বেসিক বিল্ড আপ করার কোনো দরকার নেই। এখন অনেকেই যে বড় ধরনের ভুলটা করবা সেটা হচ্ছে তোমরা বায়োলজির বেসিক পড়তে যাবা বা বেসিক বিল্ড আপ করতে যাবা। নাও ইজ নট দ্য টাইম ফর বেসিক্স। এখন বেসিক শেখার সময় না, এখন হচ্ছে তোমার পরীক্ষার খাতায় কিভাবে আনসার করতে হবে এবং পরীক্ষার কি কোশ্চেন আসে এবং সেই অনুযায়ী কীভাবে আনসার করতে হয় ওই জিনিসটা শেখার হচ্ছে ভাইয়া সময়। সো এখন বেসিক পড়ার সময় না, তাই এখন বেসিক নিয়ে হচ্ছে আমাদের কোনো টাইম ওয়েস্ট করা যাবে না, ঠিক আছে? সো বেসিক নিয়ে আমরা কোনো কাজই করবো না। এখন আমরা স্পেসিফিক্যালি কীভাবে পরীক্ষায় ভালো করা যায় ওইটা নিয়ে জাস্ট হচ্ছে পড়াশোনা করবো। সো প্রথমে বেসিকের চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলো। সেকেন্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে আমরা কীভাবে লিখবো, এবং 80-20 রুলস এটা তো মাল্টিপল টাইমস বলছি, তাই এটা তো আর বলার দরকার নেই। এবার হচ্ছে বায়োলজি আমরা কীভাবে পরীক্ষার খাতায় লিখবো এটা নিয়ে হচ্ছে আমাদের একটা কোশ্চেন থাকে। তো বায়োলজি লেখার নিয়মটা অন্যান্য সবার মতোই, বাট বায়োলজিতে যেহেতু ছবি দেওয়া যায় তাহলে এটা একটু এক্সেপশনাল। কীভাবে এক্সেপশনাল আমি বলে দিচ্ছি। তুমি প্রথমে 1 নং প্রশ্ন উত্তর এভাবে লিখবা, 1 নং প্রশ্ন উত্তর ক, ঠিক আছে? 1 নং প্রশ্ন উত্তর ক, 1 নং প্রশ্ন উত্তর ক লিখে তারপর এটা তুমি ইয়েটা কই, এই যে 1 নং প্রশ্ন উত্তর ক লিখে তুমি এখানে 2টা দাগ দিবা জাস্ট, ঠিক আছে? অথবা একটা দাগও দিয়ে দিতে পারো। তোমার যখন লেখা শেষ হয়ে যাবে তখন চাইলে প্রত্যেকটাতে 2টা করে দাগ দিতে পারো। আমি 2টা করে দাগ দিতাম, দেখতে সুন্দর লাগতো। একটা করে দাগও দিতে পারো, ঠিক আছে? এরপর এখানে পুরা সেন্টেন্সে তুমি ক নাম্বারে যেটা চাইছি লিখবা। দেন এখানে 2 লাইন গ্যাপ দিয়ে তুমি লিখবা 1 নং প্রশ্ন উত্তর খ, ঠিক আছে? ওকে, 1 নং প্রশ্ন উত্তর খ। এবার লেখা হয়ে গেল, তাহলে 2 নম্বর খ নাম্বার কোশ্চেনের আনসার লিখবা। খ নাম্বার কোশ্চেনে যদি এরকম কোনো টপিক থাকে, যেমন ধরো বলছে যে অ্যামাইটোসিস ব্যাখ্যা করো, ঠিক আছে? বা অ্যামাইটোসিস বলতে কী বোঝো, এরকম কোশ্চেন আসলো। তো প্রথমে লিখবা যে অ্যামাইটোসিস হচ্ছে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটা কোষ সরাসরি 2টা কোষে পরিণত হয়েছে। তো এটা তুমি লিখলা, প্রথম লাইনে লিখলা, সেকেন্ড লাইনে লিখলা। এবার এখানে খেয়াল করে দেখো, এই যে ফাঁকা জায়গাটা আছে, এই ফাঁকা জায়গাটার মধ্যে তুমি এখন অ্যামাইটোসিসের ছবি দিবা। ম্যাক্সিমাম স্টুডেন্ট কী করবে না, এই ছবিটা দিবে না। তো সো তুমি এখানে ছবি দিয়ে ফেলবা। ছবি দিয়ে ফেললে কী হবে, তুমি ক নাম্বার লিখছো, খ নাম্বার লিখছো এবং এই ছবিটা দিছো, তাহলে এই পৃষ্ঠা শেষ। এইবার এই ছবিটার ব্যাখ্যাটা তুমি কী করবা, এই পরের পৃষ্ঠায় হচ্ছে দিবা, ঠিক আছে? তাহলে দেখো তোমার শুধু খ নাম্বারে কিন্তু প্রায় 1 পৃষ্ঠার কাছাকাছি হয়ে গেল, ঠিক আছে? ওকে, এবার খ নাম্বার ধরো তুমি এখানে শেষ করছো, ঠিক আছে? এখনও কিন্তু পৃষ্ঠার অনেক বাকি, এখান থেকে গ নাম্বার স্টার্ট করার কোনো দরকার নাই। তাহলে কী করবা, তুমি পরের পৃষ্ঠা থেকে, নতুন পৃষ্ঠা থেকে 1 নং প্রশ্ন উত্তর গ স্টার্ট করবা, ঠিক আছে? বাংলাদেশ গরিব দেশ হইলেও বাংলাদেশের এত খারাপ অবস্থা না যে পরীক্ষার কাগজে তুমি হাফ পৃষ্ঠা বাদ দিলে তোমার মানে খুব আহামরি ক্ষতি হয়ে যাবে। এবার গ নাম্বার কোশ্চেনে ধরো তোমাকে বলছে যে আচ্ছা অ্যানাফেজ ধাপটা ব্যাখ্যা করো, ঠিক আছে? অ্যানাফেজ ধাপটা ব্যাখ্যা করো। এখন অ্যানাফেজ ধাপের ব্যাখ্যা তুমি কীভাবে শুরু করবা? তো প্রথমেই তোমাকে হচ্ছে শুরুতেই তো সরাসরি বলে দেবে না অ্যানাফেজ ধাপ ব্যাখ্যা করো, বলবে যে কোষ বিভাজনের গতি পর্যায়ে যেটা আছে সেই গতি পর্যায়ের একটা ছবি দেওয়া আছে, এখন তুমি গতি পর্যায়টা ব্যাখ্যা করো। তখন তুমি এখানে প্রথম লাইনে বলবা যে কোষ বিভাজনের গতি পর্যায় হচ্ছে অ্যানাফেজ পর্যায়, ঠিক আছে? কোষ বিভাজনের গতি পর্যায়টা হচ্ছে অ্যানাফেজ পর্যায়, এবং এই অ্যানাফেজ পর্যায়ে কী হয়, ক্রোমোজোমগুলো গতিশীল হয়। ব্যাস, এই একটা লাইন বা 2টা লাইন লিখলে তোমার এখানে এটা শেষ। এবার এই জায়গাটাতে তুমি অ্যানাফেজ পর্যায়ের ছবি দিবা, অবশ্যই এখানে অ্যানাফেজ পর্যায়ের ছবি দিবা। দেন অ্যানাফেজ পর্যায়ের ছবি দেওয়ার পরে এইখান থেকে তুমি হচ্ছে ব্যাখ্যা স্টার্ট করবা, ঠিক আছে? ওকে, তাহলে গ নাম্বার এরকম করবা। তো গ নাম্বারে এই ছবি দিতে দিতে মোটামুটি পৃষ্ঠার 70% কাভার হয়ে যাবে, বাকি 30% তুমি লেখা লিখবা। এরপরে বাকি অংশটা যেটা থাকবে সেটা হচ্ছে তুমি পরের পৃষ্ঠায় ধরো এখানে এইটুকু পর্যন্ত লিখলা। এরপরে আবার এটা ফাঁকা, দরকার নেই এখানে কোনো কিছু দেওয়ার। দেন লাস্টে যেটা আসে কোষ বিভাজনের চ্যাপ্টার থেকে, এটা খুব আসে, মাইটোসিসের গুরুত্ব লেখো অথবা মায়োসিসের গুরুত্ব লেখো, ঠিক আছে? এখন তোমার 1 নং প্রশ্ন উত্তর ঘ।
সো মাইটোসিসের গুরুত্ব এবং মায়োসিসের গুরুত্ব আমি সুন্দর করে বলে দিই কীভাবে তুমি লিখবা। তো প্রথমেই লিখবা যে মাইটোসিস জিনিসটা কি। মাইটোসিস জিনিসটা হচ্ছে 2n থেকে হচ্ছে তোমার এখানে 2n হয় আর এখানে 2n হয়। তাহলে এখানে তুমি লিখবা যে চিত্র মাইটোসিস, আর এখানে লিখবা চিত্র মায়োসিস। সেখানে কি হয় 2n থেকে হচ্ছে প্রথমেই nn হয়ে যায়, তারপরে এখানে n হয়, এখানে n হয়, এখানে n হয়, এখানে n হয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মায়োসিস। তাহলে এই দুইটা ডিফারেন্স তোমার এখানে বোঝা গেল। ওকে, এবার এটা শুরু করবা কিভাবে। তুমি প্রথমে মাইটোসিসের বেসিক সংজ্ঞাটা লিখবা যে মাইটোসিস কি। মাইটোসিস হচ্ছে সেই কোষ বিভাজন প্রক্রিয়া যেখানে একটা কোষ বিভাজিত হয়ে একদম হুবহু তার মতো দুইটা কোষে পরিণত হয়। আর মাইটোসিস হচ্ছে সেই কোষ বিভাজন প্রক্রিয়া যেখানে একটা কোষ বিভাজিত হয়ে তার অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট 4টা কোষে পরিণত হয়। ঠিক আছে, সো এই দুইটা এখানে লিখবা। লেখার পরে এই যে এই দুইটা ছবি দিছো না, এই দুইটা ছবি দেওয়ার পরে এখানে ব্যাখ্যা করবা যে মাইটোসিস জিনিসটা কি, মায়োসিস জিনিসটা কি। তারপর তোমার মাইটোসিসের গুরুত্ব যদি শুধু বলো, এখন এইটা হচ্ছে মাইটোসিসের মায়োসিসের তুলনা। যখন বলবো যে শুধু ধরো মায়োসিসের গুরুত্ব বলো, তখন মায়োসিসের গুরুত্ব বললে এইটা আর দেওয়ার দরকার নেই। তুমি শুরুতে কী করবে, এখানে মায়োসিসের সংখ্যাটা দিবা। ঠিক আছে, প্রথমে মায়োসিসের সংজ্ঞা, দেন মায়োসিসের হচ্ছে এই যে ছবি। ঠিক আছে, এরপর ছবি দেওয়ার পরে এখানে কিছু জিনিস লিখলা যে ওই উপরে হচ্ছে 2n একটা কোষ বিভাজিত হয়ে প্রথমে 2টা n-এ পরিণত হয়েছে, এরপরে এরা আবার মাইটোসিসের মাধ্যমে এরা আবার 4টা কোষে পরিণত হয়েছে, এটা এখানে লিখলা। লেখার পরে এই জায়গাটাতে তুমি লিখবা মায়োসিসের গুরুত্ব। মায়োসিসের গুরুত্ব, এই জায়গাটাতে তুমি লিখবা মায়োসিসের গুরুত্ব। বইয়ের মধ্যে দেখবে সুন্দর করে 10-12টা গুরুত্ব দেওয়া আছে মায়োসিসের। তো এখানে লিখবা শর্ট করে 2 অক্ষরে প্রত্যেকটা গুরুত্ব এইভাবে লিখবা, এরকম তারার মতো করে প্রত্যেকটা মায়োসিসের গুরুত্ব লিখবা। ঠিক আছে, প্রত্যেকটা মায়োসিসের গুরুত্ব লিখবা। এরপর এখানে যতগুলো গুরুত্ব লিখছো প্রত্যেকটা গুরুত্ব হচ্ছে এখানে বসে বসে ব্যাখ্যা করবা। পরের 2-3 পৃষ্ঠা জুড়ে জাস্ট গেলে এখানে যে গুরুত্ব আছে এগুলো ব্যাখ্যা করবা। সো এই দুইটা জিনিস দিলে হবে কি, একটা টিচার যখন 1000টা খাতা একদিনে দেখে, তখন ওনার যখন হচ্ছে চোখের মধ্যে পড়বে যে এরকম একটা জিনিস, উনি 1 সেকেন্ডে বুঝে ফেলতে পারবে যে তুমি অ্যাকচুয়ালি পড়াশোনা করে আসছো। ঠিক আছে, পড়াশোনা করে আসছো, এবং এইখানে তুমি যা যা লিখছো এটা দেখলে টিচার বুঝতে পারবে যে হ্যাঁ ও সবগুলো পয়েন্টে লিখছে। ম্যাক্সিমাম টিচারই ওই বাংলা পড়তে যাবে না, তুমি পরের পৃষ্ঠায় যা লিখবা সেটা হচ্ছে তোমার অলংকার, ওই জিনিসটাকে কোনো টিচার তেমন পড়তে যাবে না। সো এই হচ্ছে মোটামুটি আমাদের পরীক্ষার খাতায় লেখার পদ্ধতি। ঠিক আছে, সো জিনিসটা হচ্ছে যে যখন কোনো ছবি টবি কিছু নাই তখন ওই যে গোল দিয়ে সূর্যের মতো করে এভাবে লিখে দেবে। এখন আসলে হচ্ছে তোমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এই পরীক্ষার আগে, এসএসসি পরীক্ষার আগে তোমাদেরকে হচ্ছে গুছায় পড়তে হবে। ঠিক আছে, গুছায় পড়াশোনা করতে হবে। তোমাদেরকে এমন করা যাবে না যে আমি বেসিক পুরোটা সব পড়ে ফেলবো আবার আমি একেবারে ফাঁকিবাজি করবো। গুছানো পড়া পড়তে হবে। যেমন কীভাবে পড়তে হবে আমি বলি, আমি তোমাদেরকে এখানে একই সাথে সাজেশনও দেব, আর তার সাথে হচ্ছে আমি তোমাদেরকে কিভাবে পড়বা সেটাও বলে দেবো। ঠিক আছে, কিভাবে পড়বা। তো চলো আসি যে কিভাবে আমরা এটা পড়বো, কিভাবে সাজেশন দিব। তো আমরা ফার্স্ট থিংস ফার্স্ট, আমরা প্রথম চ্যাপ্টার দিয়ে শুরু করি, সেটা হচ্ছে চ্যাপ্টার 1। ঠিক আছে, চ্যাপ্টার 1। এখন চ্যাপ্টার 1-এ তুমি কি পড়বা বা কিভাবে পড়বা। চ্যাপ্টার 1-এ তোমার যে ভৌত জীববিজ্ঞানের যেই ইয়েগুলো আছে, উদাহরণগুলো আছে, বা ভৌত জীববিজ্ঞানের যেই পার্টগুলো আছে, ভৌত জীববিজ্ঞানের মধ্যে যেই অংশগুলো আছে, এগুলো সব মুখস্থ করতে হবে। টোটাল 11টা আছে, 11টা একদম টানা মুখস্থ করতে হবে। ঠিক আছে, তাহলে ফলিত জীববিজ্ঞানের যেই শাখা, ওই শাখাগুলো আর তোমার মুখস্থ করা লাগবে না। তাহলে ভৌত জীববিজ্ঞানের যেই শাখা 11টা একসাথে মুখস্থ করতে হবে। ঠিক আছে, কারণ পরীক্ষার হলে আসবে নিচের কোনটি ভৌত জীববিজ্ঞানের শাখা নয় বা নিচের কোনটি ফলিত জীববিজ্ঞানের শাখা। তাহলে এটা জানলে তোমার ফলিত জীববিজ্ঞানের শাখা একসাথে মুখস্থ করার দরকার নেই। এবার আর কি জানা লাগবে, তোমার প্রত্যেকটা শাখার সংজ্ঞা, সেটা ফলিত হোক আর ভৌত হোক, সংজ্ঞা প্লাস না, জাস্ট সংজ্ঞা জানলেই হবে, জাস্ট সংজ্ঞা জানতে হবে। সেটা কি, সেটা একই সাথে ভৌত এবং ফলিত প্রত্যেকটার সংজ্ঞা হচ্ছে তোমাকে জানতে হবে। প্রত্যেকটা সংজ্ঞা খুব আসে। ঠিক আছে, আচ্ছা এরপর আসে হচ্ছে তোমার লাগবে এখানে শ্রেণীবিন্যাসের 7টি ধাপ। এটা এমসিকিউ, সিকিউ, এসকিউ সব কিছুর জন্য। শ্রেণীবিন্যাসের যে 7টা ধাপ আছে, শ্রেণীবিন্যাসের 7টি ধাপ কি কি। এখন বলবা যে ভাইয়া আপনি তো এখানে সবই দিয়ে দিচ্ছেন। আচ্ছা ভাইয়া, টিচাররা কি বোকা? টিচাররা কি পরীক্ষার হলে মানে তোমাকে বইয়ের মধ্যে একটা জিনিস পড়তে দিছে, টিচাররা কি ওখান থেকে কোশ্চেন করবে না, এই জন্য পড়তে দিচ্ছে? সিকিউতে না আসলে এমসিকিউতে আসবে, এমসিকিউতে না আসলে এসকিউতে আসবে। সো কাইন্ড অফ জিনিসটা হচ্ছে যে তুমি বাদ দিয়ে পড়বা সেটা না, জিনিসটা হচ্ছে তুমি অন্যরা বাদ দিয়ে যতটুকু পড়বে তুমি পুরা বইটাই ততটুকু পড়ে কমপ্লিট করবা। বুঝো নাই? অন্যরা বাদ দিয়ে, ধরো ওরা 10 পৃষ্ঠা বাদ দিছে,
একটা চ্যাপ্টার 30 পেজের, ওরা 10 পৃষ্ঠা বাদ দিছে, 20 পেজ পড়ছে। তুমি কি করবা? তুমিও 20 পেজই পড়বা, কিন্তু ওই 20 পেজের মধ্যে 30 পৃষ্ঠার মধ্যে যা ইনফরমেশন আছে সব থাকবে। আমি তোমাকে সেই ব্যবস্থা করে দিচ্ছি। শ্রেণীবিন্যাসের 7টা ধাপ এবং শ্রেণীবিন্যাসের গুরুত্ব, এটা তোমার পড়া লাগবে, ঠিক আছে? এরপরে দেখো, এরপরে যে তোমার বাকি যেই পার্টটা আছে, বাকি যেই পার্টটা সেটা হচ্ছে মেইনলি হুইটেকারের শ্রেণীবিন্যাস। তো সেটা তুমি এভাবে পড়বা, তুমি মনেরা ভার্সেস প্রোটিস্টা ভার্সেস ফানজাই ভার্সেস প্লান্টি, এটা পড়বা, ঠিক আছে? এটা পড়বা ভার্সেস প্লান্টি, এইটা আসবে তোমার পরীক্ষায়। হয় মনারা প্রোটিস্টা আসবে, নাহলে প্রোটিস্টা ফানজাই আসবে, নাহলে ফানজাই প্লান্টি আসবে, নাহলে মনারা প্লান্টি আসবে, নাহলে মনারা ফানজাই আসবে, এরকম আসবে, ঠিক আছে? তো তুমি এইভাবে পড়বা, জাস্ট 10 মিনিট লাগবে একটা ছক করতে, এরকম ছক করে আমি পড়ে ফেলবা। এবার আসা হচ্ছে এমসিকিউর জন্য সায়েন্টিফিক নামগুলো ভেরি মাচ ইম্পর্টেন্ট, তোমাকে সায়েন্টিফিক নাম পড়তেই হবে। সায়েন্টিফিক নেম, সায়েন্টিফিক নেমগুলো পড়বা। এই হচ্ছে আমাদের চ্যাপ্টার 1 কমপ্লিট। এবার আসা হচ্ছে চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2তে প্রত্যেকটা অঙ্গাণুর যে বেসিক ইনফরমেশন আছে, প্রতিটি অঙ্গাণুর বেসিক ইনফো। এখন ভাই বেসিক ইনফো মানে কি? বেসিক ইনফো মানে হচ্ছে, তোমাকে আমি যদি বলি, আচ্ছা বলো তো মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া আছে না, মাইটোকন্ড্রিয়ার মধ্যে ক্রিস্টি জিনিসটা কি, বা মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে ভাঁজ থাকে এটাকে কি বলে? ক্রিস্টি। আচ্ছা, প্লাস্টিডের মধ্যে যে স্তূপ দেখা যায়, স্তূপগুলোর নাম কি? গ্রানাম। তাহলে এগুলো হচ্ছে একদম বেসিক ইনফরমেশন। তো এই বেসিক ইনফরমেশনগুলো এমসিকিউর জন্য তোমাকে মাস্ট জানা লাগবে। এরপরে আসা হচ্ছে তোমার সিকিউর জন্য যেটা লাগবে, সিকিউর জন্য তোমার লাগবে মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, নিউক্লিয়াস। তোমরা একটা জিনিস খেয়াল করছো, ইংলিশ লেখা কিন্তু বাংলা লেখার চেয়ে সহজ। আর এটা হচ্ছে ক্রোমোজোম। এই 4টার গঠন লাগবে, এই 4টার গঠন মাস্ট শেখা লাগবে। এবং প্লাস্টিডের ক্ষেত্রে আরও এক্সট্রা একটা জিনিস শেখা লাগবে, সেটা হচ্ছে প্লাস্টিডের প্রকারভেদ, ঠিক আছে? প্রকারভেদটা শেখা লাগবে, সিকিউতে আসে মাঝে মাঝে। এবং মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড দুইটার একটা জিনিস শিখতে হবে, যে সেটা তাদের গুরুত্ব বা তাদের কাজ, বা তারা কি কি কাজ করে, এটা শিখতে হবে, ঠিক আছে? যে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড না থাকলে পৃথিবীর কোনো জীব বেঁচে থাকতে পারতো না, মাইটোকন্ড্রিয়া না থাকলে কি ক্ষতি হইতো, প্লাস্টিড না থাকলে কি ক্ষতি হইতো, এই জিনিসটা। আচ্ছা, এবার আসো উদ্ভিদ টিস্যু। উদ্ভিদ টিস্যুর ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে জিনিসটা আসে সেটা হচ্ছে সরল টিস্যু। সরল টিস্যু আছে না, সরল টিস্যুর মধ্যে হচ্ছে প্যারেনকাইমা ভার্সেস কোলেনকাইমা ভার্সেস স্ক্লেরেনকাইমা। তুমি এভাবে পড়বা, স্ক্লেরেনকাইমা। জিনিসটা খুবই সহজ, এটা সবগুলো কোষ জীবিত, এটা সবগুলো জীবিত, এটার কিছু কোষ, এটার মানে এটা কোষগুলো হচ্ছে মৃত। আবার শালক সংশ্লেষণ করে, শালক সংশ্লেষণ করে, শালক সংশ্লেষণ করে না। তারপর হচ্ছে ওর আবরণের, ওর প্রাচীরটা হচ্ছে খুব পাতলা, ওর হচ্ছে কোনায় কোনায় পুরু, ওর হচ্ছে পুরো। তারপর ওর কোনো শ্রেণীবিভাগ নেই, ওর কোনো শ্রেণীবিভাগ নেই, কিন্তু ওর শ্রেণীবিভাগ আছে, ওর দুইটা, একটা হচ্ছে স্ক্লেরাইড আর একটা হচ্ছে ফাইবার। তো এরকম খুবই সিম্পল, ঠিক আছে? এভাবে পড়বা। এবং প্যারেনকাইমার মধ্যে কিছু কিছু স্পেশাল আছে, যেমন অ্যারেনকাইমা, ক্লোরেনকাইমা, এই জিনিসগুলো কিন্তু পড়তে হবে এমসিকিউর জন্য, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসা হচ্ছে আমাদের এটা তো গেল সরল টিস্যু। সরল টিস্যুর ক্ষেত্রে আমরা এইভাবে পড়বো। এবার জটিল টিস্যু যেটা আছে, জটিল টিস্যুর মধ্যে মেইনলি দুইটা জিনিস আসে, একটা হচ্ছে ট্রাকিড, ট্রাকিডের গঠন আসে, আর একটা হচ্ছে ভেসেলের গঠন আসে। ট্রাকিড, ভেসেল এবং ফ্লোয়েম থেকে আসে হচ্ছে সিভনল সঙ্গীকোষ, সিভনল সঙ্গীকোষ। এই দুইটার গঠন হচ্ছে আসে পরীক্ষায়, ঠিক আছে? যদি এটা কম ইম্পর্টেন্ট, বা এটা আসে পরীক্ষায়, কম ইম্পর্টেন্ট বলা যাবে না, এটা আসে পরীক্ষায়। আচ্ছা, এরপরে আসা হচ্ছে আমাদের প্রাণী টিস্যু। প্রাণী টিস্যুর মধ্যে বেসিক্যালি যেটা আছে ঐচ্ছিক ভার্সেস অনৈচ্ছিক ভার্সেস হচ্ছে হৃদপেশি। হয় তোমার হৃদপেশির গঠন আসবে, নাহলে ঐচ্ছিক পেশির গঠন আসবে, নাহলে অনৈচ্ছিক পেশির গঠন আসবে। হ্যাঁ, বুঝছো? এটা তোমার পরীক্ষার হলে হচ্ছে আসবে। এখন এই ঐচ্ছিক অনৈচ্ছিক হৃদপেশির গঠন তোমরা কিভাবে করবা, তোমরা হচ্ছে যে কোনো একটা শিখবা। ঐচ্ছিক পেশি শিখলে অনৈচ্ছিক পেশি অটোমেটিক শেখা হয়ে যাবে, ঠিক আছে? আর হৃদপেশিরও ম্যাক্সিমাম বৈশিষ্ট্য সেম, জাস্ট ইন্টারক্যালাটেড ডিস্ক ফিস্ক এগুলো হচ্ছে একটু ডিফারেন্স আছে। এবার এইখানে প্রত্যেকটা প্রাণী টিস্যুর মধ্যে আবরণী টিস্যুর যেই শ্রেণীবিভাগ আছে, আবরণী টিস্যুর শ্রেণীবিভাগ, সংগ্রাহক নালিকায় কোনটা থাকে? কিউব, রুবিক্স কিউব সংগ্রহ করে। তাহলে সংগ্রাহক নালিকায় কি থাকে? কিউবয়েডাল টিস্যু থাকে, ঠিক আছে? তো এইরকম স্কোয়ামাস টিস্যু, স্কোয়ামাস মানে মাছের আইস, আইস পাতলা, এই জন্য বৃক্কের ছাকনের কাজে হচ্ছে এই আইস আকার টিস্যু ব্যবহার করা হয়। সো এরকম প্রত্যেকটার টিস্যুর উদাহরণ মাস্ট জানতে হবে তোমাকে এমসিকিউর জন্য, ঠিক আছে? জানতে হবে, কারণ এমসিকিউ কোথা থেকে দেবে এটা আল্লাহ বাদে কেউ জানে না। এবার আসলে নিউরনের গঠন, এটা লাগবে।
নিউরনের গঠন, এটা পরীক্ষায় আসে। তাহলে এই হচ্ছে আমাদের 2 নাম্বার চ্যাপ্টার কমপ্লিট হলো। এবার আমরা আসবো হচ্ছে আমাদের 3 নাম্বার চ্যাপ্টার। 3 নাম্বার চ্যাপ্টারটা কি? আমাদের কোষ বিভাজন, রাইট? কোষ বিভাজনের মধ্যে অ্যামাইটোসিস, এটার অ্যাকচুয়ালি সবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ছোটা বাম্ব বাড়া ধামাকা, ছোট বোম কিন্তু বড় ধামাকা করে, এখান থেকে সবই ইম্পর্টেন্ট। অ্যামাইটোসিস বেসিক্যালি খ নাম্বারের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা খ নাম্বারে কিছু না পাইলে অ্যামাইটোসিস ঢুকায় দেয়, যে অ্যামাইটোসিস বলতে কি বুঝো ব্যাখ্যা করো। এরপরে আসো মাইটোসিসের যে 5টা স্টেপ আছে, 5টা স্টেপ অবশ্যই ছবি সহ তোমাকে লাগবে। প্রোফেজ, মেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই 5টা স্টেপই তোমাকে ছবি সহ ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, ছবি সহ ব্যাখ্যা লাগবে। তবে এর মধ্যে থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অ্যানাফেজ আর মেটাফেজ, এই দুইটা সবচেয়ে বেশি আসে। বাট কোনোটাই হচ্ছে এখানে তোমার বাদ দেওয়ার মতো কিছু নাই, প্রত্যেকটাই তোমাকে পড়তে হবে। এরপরে আসো তোমার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে মাইটোসিস আর মায়োসিসের গুরুত্ব। ওই যে বললাম মাইটোসিস মায়োসিস এর গুরুত্ব, যে কোনটার কি কাজ এবং তাদের মধ্যে পার্থক্য কি, এটা লাগবে। ঠিক আছে, গুরুত্বটা খুব খুব আসে। আরেকটা কোশ্চেন আসে যে মায়োসিস হচ্ছে জীব বৈচিত্র্যে ভূমিকা রাখে। মায়োসিস কি করে? বৈচিত্র্য তৈরিতে ভূমিকা রাখে। এটাও খুবই একটা পেইড কোশ্চেন, খুবই ফেমাস কোশ্চেন, যে মায়োসিস বৈচিত্র্য সৃষ্টিতে ভূমিকা রাখে, এটা ব্যাখ্যা করো। ঠিক আছে, ওকে। এবার এরপরে আসো হচ্ছে আমাদের চ্যাপ্টার 4। এই চ্যাপ্টার 4-এ ভাইয়া বাদ দেওয়ার মতো কিচ্ছু নেই। তুমি যদি ভালো করতে চাও বায়োলজিতে এবং এই চ্যাপ্টার থেকে আনসার করতে চাও, তাহলে এখানে বাদ দেওয়ার মতো অ্যাকচুয়ালি কিছু নাই। এখানে বেসিক্যালি কী কী জিনিস আছে, এখানের একদম মার্কা মারা কোশ্চেন। এখান থেকে যদি কোশ্চেন আসে তাহলে জৈব মুদ্রা কাকে বলে, জৈব মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন কাকে বলা হয়। ঠিক আছে, কেন হচ্ছে এটিপিকে জৈব মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন বলা হয়, এটা খ নাম্বারে, মানে এটা টিচাররা চোখ বন্ধ করে এটা দিয়ে দিবে। ঠিক আছে, কেন জৈব মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন বলা হয়। এবার সালোক সংশ্লেষণের ক্ষেত্রে এখানে তো 2টা পার্ট, জাস্ট একটা হচ্ছে সালোক সংশ্লেষণ, আরেকটা হচ্ছে ভাই শ্বসন। এখানে 2টাই পার্ট। তো সালোক সংশ্লেষণ থেকে যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে যে তোমার C3 চক্র, C4 চক্র এটা কি, বা এদের তুলনা আসে। অথবা এই কোশ্চেনটা এরকম আসতে পারে যে আলোক নিরপেক্ষ পর্যায় বলতে কি বুঝো, সরি হ্যাঁ আলোক নিরপেক্ষ পর্যায়, ঠিক আছে, আলোক নিরপেক্ষ পর্যায় বলতে কি বুঝো, আলোক নিরপেক্ষ পর্যায় বলতে কি বুঝো। আর একটা আসে হচ্ছে সালোক সংশ্লেষণের গুরুত্ব, যে সালোক সংশ্লেষণ না হইলে দুনিয়াতে কি হইতো না হইতে হ্যান তেন আসে। শ্বসনের ক্ষেত্রে যে জিনিসটা আসে, শ্বসনের ক্ষেত্রে গ্লাইকোলাইসিস থেকে শুরু করে একদম তোমার ক্রেবস চক্র পর্যন্ত কি কি ঘটে, কি কি বিক্রিয়া ঘটে, এবং এখানে হচ্ছে বেসিক্যালি তোমার শক্তির হিসাব এবং শ্বসনের গুরুত্ব। মানে এখানে ভাই তুমি বাদ দেওয়ার মতো কিছু নাই। তুমি যদি বাদ দিতে চাও তাহলে এই চ্যাপ্টার পুরাই বাদ দিতে হবে, বাট এখান থেকে আনসার করতে চাইলে এখান থেকে সব করতে হবে। ঠিক আছে, শক্তির হিসাবটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব আসে। ঠিক আছে, এবং গ্লাইকোলাইসিস থেকে ক্রেবস চক্র পর্যন্ত যত বিক্রিয়া আছে সব বিক্রিয়া হচ্ছে আসে, এবং আসে কোন বিক্রিয়াটা কোথায় হয়। কারণ গ্লাইকোলাইসিস হচ্ছে মাইটোকন্ড্রিয়ার বাইরে হয়, বাকি সবগুলো হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ভেতরে হয়। এরপরে আসে হচ্ছে আমাদের চ্যাপ্টার 11। ঠিক আছে, উদ্ভিদ প্রজনন, যেহেতু যদিও চ্যাপ্টারের নাম জীব প্রজনন চ্যাপ্টারের নাম, বাট এটা উদ্ভিদ প্রজনন হয়ে গেছে কারণ আমাদের উদ্ভিদ প্রজননের পার্টটাই আছে। সো এখান থেকে কি লাগবে, এখান থেকে হচ্ছে স্তবকের MCQ তোমার জানা লাগবে। প্রত্যেকটা স্তবক থেকে যে MCQগুলো ভাইয়া MCQ টপার কোর্সে ক্লাসে দিয়েছি সেখান থেকে জানা লাগবে সবগুলো MCQ। ঠিক আছে, স্তবকের MCQ। এরপরে সিকিউর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট স্বপরাগায়ন, পরপরাগায়ন, একদম মানে পেইড কোশ্চেন এটা। এখান থেকে 3টা কোশ্চেন আসে সিকিউতে, স্বপরাগায়ন, পরপরাগায়ন, পুং আর স্ত্রী গ্যামেটোফাইটের গঠন বা উৎপত্তি, গ্যামেটোফাইটের উৎপত্তি আর নিষেক ও ফল তৈরি, মানে নিষেকের পরে ফল তৈরি, মানে কোন অংশটা কোন ফলে পরিণত হয় বা কিসে পরিণত হয়, এই নিষেক প্রসেসটা। এই 3টা কোশ্চেনই এখান থেকে আসে। স্পেশালি সবচেয়ে বেশি আসে স্বপরাগায়ন, পরপরাগায়ন, MCQতে আসে যে কোনটা স্বপরাগায়ন করে কোনটা পরপরাগায়ন করে, এই জিনিসটা খুব আসে পরীক্ষার মধ্যে। ঠিক আছে, তো এই জিনিসটা তোমাকে জানতে হবে যে কোনটা স্বপরাগায়ন এবং পরাগায়নের মাধ্যম। MCQর জন্য হচ্ছে পরাগায়নের মাধ্যম এটা খুবই আসে, যে কোন মাধ্যমে কি পরাগায়ন হয়, কোন মাধ্যমের বৈশিষ্ট্য কি। ঠিক আছে, পরীক্ষা এটা মাস্ট ইম্পর্টেন্ট। এরপর আমাদের এইখানে আসছে হচ্ছে চ্যাপ্টার 12 বংশগতিবিদ্যা চ্যাপ্টার।
তো বংশগতিবিদ্যা চ্যাপ্টারের হটেস্ট টপিক হচ্ছে ডিএনএ এর গঠন। এই ডিএনএ এর গঠনের নট এ সিঙ্গেল পার্ট তুমি বাদ দিতে পারবে না। দুইটা হেলিক্সের ব্যাস কত, মানে দুইটা সুতার দূরত্ব কত, একটা নিউক্লিওটাইড থেকে আরেকটা নিউক্লিওটাইডের দূরত্ব কত, কয়টা প্যাচ খায়, একটা প্যাচে কয়টা নিউক্লিওটাইড থেকে, সব জানতে হবে তোমাকে, ঠিক আছে? সব একদম স্ট্রাকচারের গঠন আঁকাসহ, ঠিক আছে, ছবি আঁকাসহ তোমাকে এই গঠন জানতে হবে। এবার আরেকটা আছে মেন্ডেলের যে থিওরিটা আছে তোমাদের টিটি আর টিটি, এই দুইটার মধ্যে আমরা যদি ক্রস করাই তাহলে যেই রেজাল্টটা তৈরি হয় ওই রেজাল্টটা তোমাকে জানতে হবে। মেন্ডেলের তথ্যের এটা প্রচুর এমসিকিউতে আসে। এরপর মানুষের লিঙ্গ নির্ধারণ এবং এটাও আসে যে যদিও একটা সন্তান পুরুষ হবে না স্ত্রী হবে এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ অ্যাকচুয়ালি জানেন না, কিন্তু তারপরে যদি কাউকে দায়ী করতেই হয় তাহলে তাকে কাকে দায়ী করা যায়? পুরুষকে, কারণ পুরুষের মধ্যে এক্স ওয়াই আছে, ঠিক আছে? তো পুরুষই হচ্ছে অ্যাকচুয়ালি ডিটারমাইন করে যে সন্তান পুরুষ হবে না স্ত্রী হবে, সো মানে নারী হবে, এটা আসে পরীক্ষা, মানুষের লিঙ্গ নির্ধারণ। এরপর আসে হচ্ছে জেনেটিক ডিসঅর্ডারের ক্ষেত্রে আমি বলি যে জিনিসটা হয়, জেনেটিক ডিসঅর্ডারের ক্ষেত্রে তোমরা জানো যে মেয়েরা হচ্ছে কি থাকে, দুইটা এক্স নিয়ে থাকে, তাহলে দুইটা এক্স থাকলে ওদের মধ্যে হচ্ছে প্রচ্ছন্ন কোনো জেনেটিক ডিসঅর্ডার প্রকাশ পায় না। সো যাদের মধ্যে প্রচ্ছন্ন জেনেটিক ডিসঅর্ডার প্রকাশ পায় না, কিন্তু যাদের মধ্যে একটা এক্স নষ্ট, মানে যদি কোনো মেয়ের জিন এরকম থাকে যে ওর একটা এক্স নষ্ট একটা এক্স ভালো, তাহলে তাকে বলা হয় বাহক। সো তোমাকে এরকম দেওয়া থাকবে যে একটা মেয়ে বাহক আর একটা পুরুষ সুস্থ, তাহলে তাদের সন্তানদের মধ্যে কত পার্সেন্ট সুস্থ হবে, বা অনেক সময় এরকম বলবে যে কত পার্সেন্ট মেয়ে সুস্থ হবে, কত পার্সেন্ট পুরুষ সুস্থ হবে, ছেলে সুস্থ হবে, এই ধরনের বিভিন্ন কোশ্চেন আসবে। এইটা খুবই ইম্পর্টেন্ট, আমি তোমাদেরকে বুঝাতে পারি বলে আবার বলতেছি যে ধরো এটা হচ্ছে বাহক, মেয়ে বাহক আর একটা পুরুষ সুস্থ, এখন এদের মধ্যে ক্রস করাইলে এদের সন্তানদের মধ্যে কত পার্সেন্ট সুস্থ হবে, কত পার্সেন্ট অসুস্থ হবে। অনেক সময় সন্তান বলে না, অনেক সময় বলে মেয়েদের মধ্যে কত পার্সেন্ট সুস্থ হবে, তাহলে সন্তানদের মধ্যে অর্ধেক হয় মেয়েরা সাধারণত। ওই মেয়েদের মধ্যে যদি একটা মেয়ে অসুস্থ হয় তার মানে মেয়েদের মধ্যে 50% অসুস্থ, আর যদি ওই মেয়ের দুইজনে অসুস্থ হয় তার মানে মেয়েদের 100% অসুস্থ, ঠিক আছে? তো এই জেনেটিক ডিসঅর্ডার এগুলো অনেক আসে, ঠিক আছে, অনেক আসে। এরপর আরেকটা হচ্ছে ডারউইনের তত্ত্ব। এই ডারউইনের তত্ত্বটা আমি দিতে নিরুৎসাহিতই করবো, বাট একদম ঠেকে গেলে ডারউইনের তত্ত্ব দিবা। ডারউইনের তত্ত্বটা খুবই সিম্পল, 6টা স্টেপে হচ্ছে অ্যাকচুয়ালি বলা হয়েছে, আমি তোমাদেরকে একবারে বলে দিই, মানে জিনিসটা বেসিক্যালি আমি বলে দিই তাহলে তোমরা বুঝতে পারবা। জিনিসটা হচ্ছে কোনো জায়গায় যদি খাবারের অভাব দেখা দেয় তাহলে ওই জায়গাতে জীব মারা যায়, এবং জীব মারা যাওয়ার ফলে হচ্ছে ওখানে জীবের সংখ্যা কমে যায়, তখন আস্তে আস্তে ওই জায়গার ঘাস গজাইতে থাকে। তেমন ধরো এক জায়গায় হরিণ ছেড়ে দেওয়া হয়েছে একটা দ্বীপে, তো ওই দ্বীপে যেহেতু কোনো শিকারী নেই, তাহলে হরিণ কী করবে, সব ঘাসকে সাফা করে ফেলবে এবং অনেক বংশধর বেড়ে যাবে তাদের। তো হরিণের সংখ্যা যখন বেড়ে যাবে, ঘাসের সংখ্যা কমে গেল, তখন ঘাস কী করবে, মারা যাওয়া শুরু করবে, তখন আবার কি হবে, হরিণের সংখ্যা বেড়ে যাবে। এটি হচ্ছে ডারউইনের তত্ত্বের একদম বেসিক যে ধারণাটা সেটা, ঠিক আছে, বেসিক ধারণাটা সেটা। এবার আরও বিস্তারিত ব্যাখ্যা হচ্ছে 6টা স্টেপে দেওয়া আছে, ওই 6টা স্টেপ তোমরা দেখবা। আমি হচ্ছে একদম মানে কি বলবো, একদম হালকার উপর ঝাপসা তোমাদেরকে একটা বললাম। জিনিসটা হচ্ছে এটা তো আমি সাজেশন দিচ্ছি বা কীভাবে পড়তে হবে এটা বলতেছি, ক্লাস না, এই জন্য আমি পুরো ব্যাখ্যাটা করতেছি না। আচ্ছা, এবার আসলে তোমাদের লাস্ট চ্যাপ্টার 13 নম্বর চ্যাপ্টার বাস্তুতন্ত্র। এটা হচ্ছে তোমাদের জিপিএ 5 পাওয়ার জন্য চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা পড়লে হচ্ছে তোমরা জিপিএ 5 পাবা। কীভাবে? এই চ্যাপ্টারটা থেকে কিছু সিলেক্টেড কোশ্চেন ওগুলোই আসবে সারা জীবন, এবং ওইটা তোমাকে আনসার করতে হবে। সেটা কি, প্রথমেই দেখবে তোমার বইয়ের মধ্যে একটা ছক আছে যে বাস্তুতন্ত্রের উপাদান কি কি আছে। বাস্তুতন্ত্রের মধ্যে আছে জড় উপাদান, বাস্তুতন্ত্রের মধ্যে আছে ভৌত উপাদান, বাস্তুতন্ত্রের মধ্যে আছে হচ্ছে জীব উপাদান, ঠিক আছে? এই 3টা উপাদান হচ্ছে বাস্তুতন্ত্রের মধ্যে আছে। এখন এই জড় উপাদানের মধ্যে আবার আছে হচ্ছে জৈব উপাদান এবং অজৈব উপাদান, প্রত্যেকটার উদাহরণ তোমার জানা লাগবে, ঠিক আছে? আর এই জীব উপাদানের মধ্যে আছে হচ্ছে উৎপাদক, দেন হচ্ছে তোমার খাদকের মধ্যে প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় স্তরের খাদক, তৃতীয় স্তরের খাদক আছে, তারপর হচ্ছে বিয়োজক। এটা তোমার জানা লাগবে, কোনটা কি প্রত্যেকটা উদাহরণ সহ তোমাকে মাস্ট জানা লাগবে। এরপর এখান থেকে আসবে হচ্ছে খাদ্য শিকল এবং খাদ্য জাল, এই দুইটা জিনিস মাস্ট। খাদ্য শিকল, খাদ্য জাল, খুবই সহজ। খাদ্য শিকল অনেকগুলো মিলে একটা খাদ্য জাল গঠন করে। এরপরে আসবে হচ্ছে তোমার শক্তি পিরামিড আর শক্তি ও পুষ্টি প্রবাহ। এখন বলতেছে ভাইয়া সবই তো দিয়ে দিতেছেন, ভাইয়া এখানে এই জিনিসটা পড়তে, এই চ্যাপ্টারটা পড়তে লাগে আধা ঘন্টা, ঠিক আছে? যদি ঠিকঠাক মতো তুমি পড়ো তাহলে এটা পড়তে লাগে আধা ঘন্টা। পিরামিড কি, যে জীবগুলো বেশি থাকবে সেগুলো নিচে, যেগুলো তার উপরে, যেগুলো তাদের খাবে তারাও তার উপরে, যেগুলো তাদের খাবে তারা তার উপরে, যারা তাদের খাবে তারা তার উপরে। তাহলে যে জীবটা নিচে থাকবে সবচেয়ে বেশি, ওই জীবটার সংখ্যা হচ্ছে সবচেয়ে বেশি হয়।
এবং তাকে যারা স্বীকার করবে তাদের সংখ্যা কম হয়, তাদেরকে যারা স্বীকার করবে তাদের সংখ্যা আরও কম হয়, তাদেরকে যারা স্বীকার করবে তাদের সংখ্যা আরও কম হয়। তো এই সিরিয়ালে সাজাইলে একটা পিরামিডের মতো, এটা শক্তি পিরামিড বলে। এটা কি শক্তি পিরামিড বলে? এটা তো খুবই সিম্পল। এবার লাস্ট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অন্তঃক্রিয়া, জীবের মধ্যে আন্তঃক্রিয়া, ঠিক আছে? সেটার মধ্যে আছে হচ্ছে তোমার ধনাত্মক, পজিটিভ এবং আছে হচ্ছে নেগেটিভ। ধনাত্মকের মধ্যে কি আছে? ধনাত্মকের মধ্যে আছে তোমার মিউচুয়ালিজম, তোমার কমেন্সালিজম, আরেকটা হচ্ছে আছে তোমার এই দুইটি, মিউচুয়ালিজম, কমেন্সালিজম। আর নেগেটিভের মধ্যে তোমার আছে হচ্ছে অ্যান্টিবায়োসিস, এটা আসে, অনেক আসে অ্যান্টিবায়োসিস। তারপরে হচ্ছে আছে প্রতিযোগিতা আছে, আরেকটা হচ্ছে আছে তোমার শোষণ। এই তিনটার প্রত্যেকটার সংজ্ঞা কী এবং উদাহরণ কী মাস্ট জানতে হবে। এই প্রত্যেকটার সংজ্ঞা এবং উদাহরণ কী, মিউচুয়ালিজমের সংজ্ঞা কী, উদাহরণ কী, মানে মিউচুয়ালিজমের সংজ্ঞা তোমাকে মুখস্থ করতে হবে, তুমি জাস্ট বুঝে বলবা, ঠিক আছে, যে মিউচুয়ালিজম এটা। কমেন্সালিজম কি, জাস্ট তুমি বুঝে বলবা যে কমেন্সালিজম হচ্ছে এটা। অ্যান্টিবায়োসিস কি, জাস্ট বুঝায় তুমি বলতে হবে তোমাকে, ঠিক আছে, এবং তার উদাহরণ লাগবে। সো এই ছিল মোটামুটি হচ্ছে এক নজরে র্যাপিড ফায়ারে বায়োলজির যে জিনিসগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো সাজেশন। ইনশাল্লাহ তোমাদের সাথে ক্লাসে দেখা হবে, এইচএসসিতে দেখা হবে ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।